ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই মাস্টার ক্লাসে। আমরা আজকে নতুন একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, চ্যাপ্টার 9, অর্থাৎ নিউক্লিয়ার ফিজিক্স এবং রেডিও অ্যাক্টিভিটি। এই দুইটা জিনিস নিয়ে এই চ্যাপ্টারে কথাবার্তা বলা হয়েছে। সো আমরা যদি পার্ট ওয়াইজ দেখি, এই চ্যাপ্টারে আসলে দুইটা পার্ট আছে। প্রথম পার্টটাতে আমরা হলো অ্যাটমিক মডেল নিয়ে কথাবার্তা বলি। অ্যাটমিক মডেল কি রকম, রাদারফোর্ড মডেল, বোর মডেল, এগুলার মেইনলি স্বীকার্যগুলা কি ছিল, কোথায় কোথায় কার কোন ফল্ট ছিল, এগুলা নিয়ে কথা ছিল। দেন ওখান থেকে ব্যাসার্ধ শক্তি, এগুলা নিয়ে কিছু ম্যাথমেটিক্যাল টার্মস এর কথাবার্তা আছে। এন্ড দেন পরের পার্টটাতে যদি যাই, সেটা হলো নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে কথাবার্তা। অ্যাটমিক নিউক্লিয়াসের যা যা ঘটনাপত্র আছে সেগুলো নিয়ে কথা বলি। তার মধ্যে বিশাল বড় একটা অংশ আছে রেডিও অ্যাক্টিভিটি নিয়ে, অর্থাৎ তেজস্ক্রিয়তা যাকে বলি। এরপরে বিভিন্ন ধরনের নিউক্লিয়ার রিঅ্যাকশন লাইক নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয়ার ফিউশন, সো এগুলা কিভাবে কাজ করে, তাদের মেকানিজম গুলা কি কি, এবং এখানকার টুকটাক কিছু অঙ্ক আছে যেগুলো আমরা করে থাকি আর কি। চলো তাহলে একটু শুরুতে ওভারভিউ দেখে নিই। আমরা রেগুলার যেরকম দেখি যে আসলে এই লেকচারের মধ্যে কি কি জিনিসপত্র ইনক্লুডেড আছে। সো শুরুতে যদি তাকে আমি যেরকম বলতেছিলাম যে আমরা বোর মডেল নিয়ে কথাবার্তা বলি। সো বোর মডেল অ্যাকচুয়ালি কাকে ফোকাস করে? ফোকাসই করে হলো গিয়ে তোমার হাইড্রোজেন পরমাণুকে। হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে তোমার ব্যাসার্ধ কি হবে, ইলেকট্রনের রৈখিক কৌণিক ভরবেগ, এগুলো নিয়ে কথাবার্তা। এবং এখানে অনেকগুলা টপিক চলে আসে, কারণ বোরের তত্ত্ব পড়তে গেলে সেখানে শক্তি স্তর সংক্রান্ত ধারণা যেরকম আছে, শক্তি কত হবে সেই সংক্রান্ত ধারণাও কিন্তু আছে। সো আলটিমেটলি এই ইলেকট্রনের লাফালাফি, শোষণ বর্ণালী, বিকিরণ বর্ণালী, এগুলো নিয়ে আমরা টুকটাক কথাবার্তা কিন্তু বলি। সো এখানে দেখো যে ফোটনের কম্পাঙ্ক, যখন ইলেকট্রন লাফালাফি করে কত কম্পাঙ্কের ফোটন সে হইল গিয়া গ্রহণ করবে বা বিকিরণ করবে, এগুলো নিয়ে কিছু কথাবার্তা আছে। দেন চলে যাচ্ছি তেজস্ক্রিয়তা, ভর ত্রুটি, বন্ধন শক্তি, এগুলো সবকিছু নিউক্লিয়ার ফিজিক্স এর আন্ডারে। দেন হলো নিউক্লিয়ার ফিউশন, তারপর নিউক্লিয়ার ফিশন, এই দুইটা রিঅ্যাকশন নিয়ে কথাবার্তা বলা হবে। সো অ্যামং দিজ 6 টাইপস আমরা হইলো গিয়ে আজকের লেকচারে এই 4টা টাইপ নিয়ে কথাবার্তা বলবো। প্রথম যে 3টা বলছিলাম আর একেবারে লাস্টেরটা নিউক্লিয়ার ফিশন আর নিউক্লিয়ার ফিউশন, এই দুইটা নিয়ে কথাবার্তা হবে। রিঅ্যাকশন গুলা সম্পর্কে একটু দেখবো। সো এরকম ভাবে ভাগ করার রিজনটা একটু শুরুতে বলে নিই। প্রথম 3টা তো আসলে রিলেটেড জিনিস, অ্যাটমিক মডেলের উপর ডিপেন্ড করে। সো আলটিমেটলি হাইড্রোজেন অ্যাটমের যে মডেল আছে সেই মডেল নিয়ে কিছু কথাবার্তা বলে দেন আমরা চলে যাব হইলো গিয়ে বাকি এইসব ম্যাথমেটিক্যাল টার্মসে। আর বাকি পুরাটাই তেজস্ক্রিয়তার সাথে রিলেটেড, ভর ত্রুটি, বন্ধন শক্তি, এগুলা থেকেই তেজস্ক্রিয়তার ব্যাখ্যা আসলে শুরু করতে হয়। জাস্ট নিউক্লিয়ার রিঅ্যাকশন গুলোর মধ্যে এই পার্ট যেটা আছে নিউক্লিয়ার ফিউশন এবং ফিশন, এখান থেকে খুব অল্প কিছু টাইপের সহজ সহজ অঙ্ক আছে যেগুলো ঐকিক নিয়ম দিয়ে করে ফেলা যায়। সো ওই প্রবলেমস গুলা এবং ওই থিওরিজ গুলা নিয়ে আজকে একটু কথাবার্তা বলে ফেলবো আর কি আজকের এই লেকচারটাতে। তো চলো আমরা একটু দেখে নিই যে প্রথম যে টাইপটা ছিল আমাদের হাইড্রোজেন পরমাণু কক্ষপথের ব্যাসার্ধ, ইলেকট্রনের রৈখিক বেগ, কৌণিক বেগ, এই টাইপের যে টপিক গুলা, এগুলা থেকে কি কি কোশ্চেন কোথায় কোথায় আসছে। তুমি যদি তাকাও বুয়েট, কুয়েট, বুটেক্স, আইইউটি সব জায়গাতে এখান থেকে কোশ্চেন আসছে। এবং খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা, যে বুয়েটে কিন্তু একেবারে রিসেন্ট ইয়ার্সেও তুমি দেখতে পাচ্ছ এখান থেকে কোশ্চেন আসছে। তুমি আইইউটির দিকে যদি তাকাও, খুবই কাছাকাছি সময় এই জায়গা থেকে কোশ্চেন কিন্তু আসছে। যেই কারণে এই টপিকটার কিছু বিশ্রী বিশ্রী সমীকরণ আছে যেগুলো তোমরা কেমিস্ট্রিতে হয়তো কিছু কমন পাও, এগুলো মনে রাখাটা একটু জরুরি আর কি। ঠিক আছে। তো প্রথমে আমরা বেসিক থিওরিতে যদি আলোচনায় ঢুকি, প্রথমে একটু কথাবার্তা বলতে চাই হইলো গিয়ে দুই ধরনের মডেল নিয়ে, রাদারফোর্ড মডেল, বোর মডেল। সো রাদারফোর্ডের এই যে মডেলটা আমরা দেখতেছি, বা সৌর মডেল যেটাকে বলা হয় অনেক জায়গায়, যদি এটা নিয়ে আসলে তর্ক আছে যে আসলে রাদারফোর্ড কি সৌর মডেল বা এই সোলার সিস্টেমের সাথে ইকুইভ্যালেন্স দিছিলেন কিনা, বাট আমরা সেই তর্কে যাচ্ছি না। আমাদের দাবি হইলো এই যে রাদারফোর্ড মডেল, এই পুরা জিনিসটা আসলে কিসের উপর দাঁড়ায় আছে। সহজ কথায় যদি বলি, পুরা জিনিসটা আসলে দাঁড়ায় আছে রাদারফোর্ডের একটা গবেষণাপত্রের উপর, যেটা হলো আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্টের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল বা পাবলিশ করা হয়েছিল, বা আমরা যদি বাংলায় লিখি তাহলে এটাকে বলবো আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা। সো উনি এখান থেকে কিছু বেসিক জিনিসপত্র বলছিলেন, যে তোমার মানে উনার অবজারভেশন গুলা উনি জাস্ট হইলো গিয়ে ওইখানে লিপিবদ্ধ করে কিছু নিজের আইডিয়া দিছিলেন। সো ব্যাপারটা কিরকম ছিল, উনি খুব পাতলা একটা কি জানি বলে গোল্ড ফয়েল নিছিলেন। ফয়েল মানে বুঝতেই পারতেছো, অনেক অনেক পাতলা একটা গোল্ডের শীট নিছিলেন। এন্ড দেন সেটার মধ্যে হলো আলফা এন্ড বিটা পার্টিকেলস গুলো ছুঁড়ে ছুঁড়ে মারতেছিলেন। আলফা পার্টিকেল তো তোমরা কি জিনিস জানো অলরেডি, একটা হিলিয়াম নিউক্লিয়াস, অর্থাৎ পজিটিভলি চার্জড। সো এই আলফা পার্টিকেল যখন আমরা গোল্ড ফয়েলের মধ্যে ছুঁড়ে মারছি, উনি দেখলেন কি ম্যাক্সিমাম পার্টিকেলই ডিরেক্ট চলে যাচ্ছে। মানে পেছনে হইলো গিয়ে আবার উনি একটা পর্দা রাখছিলেন, পর্দায় গিয়ে আলফা পার্টিকেল যখন হিট করতেছিল তখন উনি বুঝতেছিলেন যে ওকে এটা এদিকে গেছে, গিয়ে ডিরেক্ট হিট করতেছে। সো
পর্দা থেকে উনি মোটামুটি মানে যে প্যাটার্নে তোমার আলফা পার্টিকেল গুলা গিয়ে বা বিটা পার্টিকেল গুলা যে হিট করতেছিল, সেখান থেকে উনি বুঝলেন কি যে ওকে, তাইলে ম্যাক্সিমাম জায়গায় হয়তো ফাঁকা, কেউ কোনো ধাক্কা মারতেছে না, কিচ্ছু হচ্ছে না, ডিরেক্ট চলে যাচ্ছে আলফা পার্টিকেল গুলা। তো এই সংক্রান্ত একটা আইডিয়া পেলেন। কিছু দেখা গেল যে যত সেন্টারের দিকে যাচ্ছে তত তোমার একটু বিক্ষেপিত হয়ে যাচ্ছে, সার্টেন কিছু অ্যামাউন্ট অফ আলফা পার্টিকেলস বিক্ষেপিত হয়ে যাচ্ছে, এবং খুবই খুবই নগণ্য সংখ্যক আলফা পার্টিকেল একেবারে ডিরেক্ট গিয়ে উল্টা দিকে ফেরত আসতেছে। তো এখান থেকে উনি কিছু ধারণা করলেন যে আলফা পার্টিকেল যেহেতু হলো গিয়ে পজিটিভলি চার্জড, তার মানে আমাদের যে অ্যাটমের মাঝখানে খুব ছোট্ট একটা জায়গা আছে, যে জায়গা থেকে একেবারে ডিরেক্টলি রিপেল হয়ে ফেরত আসতেছিল আর কি। তোমরা যেটা বলতেছি যে ঠিক মাঝখানে কোথাও একটা জায়গা আছে যেখানে হলো সকল পজিটিভ চার্জ একসাথে থাকে, এ ধরনের একটা আইডিয়া করলেন। এবং সাথে বললেন যে আচ্ছা, তাইলে পজিটিভ চার্জ যেহেতু মাঝখানে থাকে এবং বাকি সব জায়গা দিয়ে যেহেতু মানে আলফা পার্টিকেল গুলা ডিরেক্ট চলে যেতে পারতেছে, তার মানে বাকি মাঝখানের জায়গাটা একেবারে অলমোস্ট পুরোপুরি ফাঁকা, এই টাইপের কথাবার্তা কিছু বললেন। তো এখন এই যে ফাঁকা জায়গাটা, এর মাঝে মাঝে উনি বললেন যেহেতু পরমাণুগুলা তোমার ইলেকট্রনিক্যালি স্টেবল বা চার্জ নিরপেক্ষ যাকে বলতেছি, তো ইলেকট্রিক্যালি স্টেবল বলে আমরা বলতেছি যে তোমার এটা চার্জ নিরপেক্ষ, সুতরাং এটার মধ্যে যে পরিমাণ পজিটিভ চার্জ উনি বলতেছেন যে কেন্দ্রের মধ্যে আছে, সেম পরিমাণ নেগেটিভ চার্জ সামহাও চারপাশে ডিস্ট্রিবিউটেড হয়ে আছে। তো এই মোটামুটি তার হইলো গিয়ে আইডিয়াটা ছিল, এবং সেন্টারের এই যে জায়গাটা যেখানে পজিটিভ চার্জ গুলা একসাথে আছে সেগুলাকে উনি নাম দিলেন হলো নিউক্লিয়াস। আচ্ছা, তো এই নিউক্লিয়াসের মধ্যে হলো প্রোটন গুলা থাকতেছে, পজিটিভলি চার্জড প্রোটন, এবং তার চারপাশে তোমার যে ইলেকট্রন গুলো আছে এগুলো ঘুরতেছে। এখন ঘুরতেছে কিভাবে উনি বললেন যে তোমার সৌরজগতের গ্রহগুলা সূর্যকে কেন্দ্র করে যেভাবে ঘুরতে থাকে সেরকম করে ঘুরতেছে। সো এই থিওরি আলটিমেটলি বেশ কয়েকটা জায়গায় ধরা খেয়ে গেল। তার মধ্যে তো আমরা যেরকম বলি যে প্রথমে এই এই মডেলটা সৌর মডেলের সাথে আসলে রিলেট করা উচিত না। কেন উচিত না? উচিত না হলো এই কারণে, কারণ সৌর মডেলে যে আমরা গ্রহগুলার গতি পর্যবেক্ষণ করছি সেটা মাধ্যাকর্ষণ বলের কারণে হইতেছে, এখানে কোনো ধরনের চার্জ রিলেটেড না। বাট এটা হইতেছে তড়িৎ বলের কারণে, যেখানে চার্জ রিলেটেড, গ্রহগুলার কোনো চার্জ নাই, এখানে চার্জ নিয়ে কথাবার্তা বলতেছে, শুধু দুইটা জিনিসকে আসলে রিলেট করা ঠিক না। ২ নাম্বার জিনিস যেটা সেটা হইলো গিয়ে ওই যে ম্যাক্সওয়েলের তত্ত্বের সাথে একটু সাংঘর্ষিক হয়ে যায়। চার্জগুলা ঘুরতে থাকলে তখন সেগুলা ক্রমাগত শক্তি বিকিরণ করতে থাকে এবং একসময় কেন্দ্রে পতিত হয়। সো এই টাইপের কিছু লিমিটেশনস এর জন্য দেখা গেল যে রাদারফোর্ড মডেল আসলে 100% কারেক্ট না। কিছু গ্যাঞ্জাম আছে এখানে। এরপর তারই স্টুডেন্ট নিলস বোর উনি এসে কিছু আপগ্রেড আনলেন। এই যে মডেলটা এটার উপর বেস করেই উনি আরো কিছু আপগ্রেডেশন নিয়ে আসলেন এটার মধ্যে কি কি জিনিসপত্র। সো উনি এসে প্রথমে আইডিয়া দিলেন যে কতগুলা অনুমোদিত বৃত্তাকার কক্ষপথের, উনি আইডিয়া দিলেন অনুমোদিত বৃত্তাকার কতগুলা কক্ষপথের, এবং উনি বললেন যে একটা কক্ষপথে থাকাকালীন ইলেকট্রনগুলা কখনো শক্তি শোষণও করবে না, শক্তি বিকিরণও করবে না। এবং এই যে স্তরগুলা এগুলোর নাম উনি দিলেন এই জন্য শক্তি স্তর। এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে যাইতে হলে এক্সাক্ট সেম অ্যামাউন্ট অফ এনার্জিটাই পাইতে হবে। পাইলে পরে সে এখান থেকে ওই জায়গায় লাফ মারবে, না লাফ মারবে না। যদি অ্যামাউন্ট অফ এনার্জি পায় তাহলে লাফ মেরে উপরেরটাতে যেতে পারবে, এবং যদি বিকিরণ করে তাহলে আবার নিচেরটাতে নেমে আসতে পারবে। এই ধরনের কিছু আইডিয়া দিলেন। সো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথের কিছু কথাবার্তা ছিল। দেন কৌণিক ভরবেগ সংক্রান্ত একটা আইডিয়া দিলেন উনি। উনি এই যে কক্ষপথে ইলেকট্রন গুলা ঘুরতেছে তাদের কৌণিক ভরবেগ, যেটাকে আমরা এল দিয়ে দেখাই, চাইলে আমি এমভিআর হিসাবেও লিখতে পারি, নিউটনের মেকানিক্স এগুলো পড়ছো। সো এই এমভিআর সমান উনি বললেন এন ইনটু এইচ বাই 2 পাই এর সমান। তো আমি জাস্ট এখানে রাফলি দুই একটা কথা লিখতেছি, এগুলোর ভেতরে আরো অনেক কিছু আছে, তোমরা হয়তো ইন ডিটেইলস পড়ছো বইয়ের মধ্যে, তো আমাদের অত কিছু লাগবে না এক্ষুনি, আমরা জাস্ট এখান থেকে বেসিক আইডিয়া নিয়ে কথা বলতেছি। এবং আরো একটা ব্যাপার যেটা ছিল যে উনি বললেন এই যে ইলেকট্রন গুলা ঘুরতেছে, ইলেকট্রন গুলা যে ঘুরতেছে এগুলো ঘোরার জন্য তো কেন্দ্রমুখী বল লাগে। সো এই কেন্দ্রমুখী বলের যোগানটা কোত্থেকে পাচ্ছে? পাচ্ছে হইলো এই যে ভেতরে পজিটিভ চার্জ, বাইরে নেগেটিভ চার্জ, পজিটিভ গুলা নেগেটিভকে ভেতরের দিকে টানতেছে কন্টিনিউয়াসলি, তো তাদের মধ্যে যে স্থির বৈদ্যুতিক বল কাজ করতেছে
এটাই হলো তাদের ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে। তো এই ধরনের কিছু কথাবার্তা এবং আইডিয়াস ছিল বোরের মডেলে। এবং এই মডেলটা মোটামুটি হাইড্রোজেন পরমাণুর যে গঠন এটাকে বেশ ভালোভাবে এক্সপ্লেইন করতে পারলো। অর্থাৎ এই বোরের যে থিওরিটা, এটা আমরা বলতেছি যে হাইড্রোজেন এবং হাইড্রোজেন লাইক যত মনো ইলেকট্রনিক অ্যাটম আছে, ঠিক আছে, হাইড্রোজেন অ্যাটমের জন্য পারফেক্টলি খাটলো, হাইড্রোজেন অ্যাটমকে ব্যাখ্যা করতে পারে। তো হাইড্রোজেন ছাড়াও আর কাকে কাকে ব্যাখ্যা করতে পারে আমরা বলতেছি হাইড্রোজেন লাইক যারা আছে। সো হাইড্রোজেন লাইক মিন্স আমি আসলে বুঝাইতে চাচ্ছি মনো ইলেকট্রনিক, অর্থাৎ যাদের একটা করে ইলেকট্রন আছে, লাইক হাইড্রোজেন, হিলিয়াম প্লাস, লিথিয়াম 2+, এরা যারা আছে এই যে নিউক্লিয়াস গুলা এবং এক একটা করে ইলেকট্রন আছে, এদের প্রত্যেকের একটা করে ইলেকট্রন। দেখো হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, সো তার আসলে দুইটা প্রোটন দুইটা ইলেকট্রন থাকে। সো এখান থেকে আমরা একটা ইলেকট্রন সরাই দিছি, এক ইলেকট্রন হাইড্রোজেনের মতো। সো যেসব পরমাণুর একটা ইলেকট্রন আছে, এক ইলেকট্রনের জন্য আচার আচরণ মোটামুটি বোরের মডেল বেশ ভালোভাবে প্রেডিক্ট করতে পারছে। কিন্তু যখনই মাল্টিপল ইলেকট্রন চলে আসে ওই সিস্টেমকে আর বোর মডেল এক্সপ্লেইন করতে পারেনি। তো তারপরে আসলে আরো অনেক ধরনের উন্নতি সাধন হইছে, আরো অনেক অনেক মডেল আসছে, মডেলগুলোতে চেঞ্জ হইছে, প্রতিনিয়ত এখনো হইলো গিয়ে চেঞ্জ হইতেছে। এন্ড দিস ইজ হাউ সায়েন্স ওয়ার্কস, যে দিন শেষে তুমি কিছু একটা বাইর করবা, সেটার কিছু একটা এক্সেপশন বাইর হবে, কিংবা দেখা যাবে আপ টু আ সার্টেন লিমিট এটা কাজ করতেছে, তারপরে গিয়ে আর করতেছে না। সো তখন ওই জায়গায় গবেষণা করে আবার নতুন আরো একটা জেনারেলাইজড আইডিয়া দেওয়ার চেষ্টা হবে। পরের দিন গিয়ে দেখা যাবে কেউ আরো একজন অন্য কোনো ক্রাইটেরিয়াতে গিয়ে দেখাচ্ছে যে না ওই জায়গায় এটা কাজ করে না, তাহলে এরপর আরো জেনারেলাইজড একটা ভিউ বাইর করো। ব্যাপারটা কিন্তু এরকমই। সো এই যে বলতেছিলাম রাদারফোর্ড প্রথমে অনেক কথাবার্তা বলছিল যেগুলো হয়তো খাটে নাই, বোর এসে বলছে সেটা দেখা গেছে আরো অনেক জায়গায় খাটে নাই। এরকম আরো অনেক অনেক মডেল আসছে, তোমরা হয়তো থমসনের মডেলের নামও শুনছো, বইয়ের মধ্যে আছে। তো এই যে এরা কি তার মানে আসলে ভুল কথা বলে গেছে, বা তাদের মডেল নিয়ে কি আসলে তাইলে আমার পড়ার দরকার নেই? তারটা কিন্তু মোটেও তা না। তারাই কিন্তু উন্নতির রাস্তাটা দেখাইছে, এবং এভাবেই কিন্তু আস্তে আস্তে স্টেপ করতে 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 সায়েন্স আগায় যায়। তো যাই হোক, আমরা আধ্যাত্মিক আলোচনায় না যাই, আমরা পড়াশোনার দিকে ফেরত আসি। যেটা বলতেছিলাম যে এই বোরের মডেল থেকে আমরা যে একটু আগে বলতেছিলাম যে যেই পরিমাণ কেন্দ্রমুখী বল লাগে সেটা পায় আসলে হলো গিয়ে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যকার যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল সেখানটা থেকে। তো এখান থেকে আমরা তিনটা রাশিমালা বাইর করি। কি কি? প্রথমটা হলো ব্যাসার্ধর রাশিমালা। সো হাইড্রোজেনের যে কোনো একটা কক্ষপথের যে ব্যাসার্ধ, তার সমীকরণটা এরকম, Rn = ইপসাইলন নট n স্কয়ার h স্কয়ার পাই mz স্কয়ার। সো এখানের মধ্যে বেশ কিছু জিনিসপত্রের হলো একটু পরিচয় জেনে রাখাটা ভালো। যেমন আমরা n ইউজ করি, n বলতে বোঝাচ্ছি কততম শক্তি স্তর, রাইট? n হইলো শক্তি স্তরের সংখ্যা, যে কততম শক্তি স্তর নিয়ে তুমি কথাবার্তা বলতেছো। তারপর এইচ টেইচ এগুলা জানা আছে হয়তো। জেড যেটা, এটা হলো পারমাণবিক সংখ্যা। তো এখানে আবার একটা কথা চলে আসে যে আমি তো বলতেছি এটা হাইড্রোজেনের জন্য, বাট ওই যে আমি সাথে আবার আরো একটা কথাও বলে রাখছি, হাইড্রোজেন লাইক অ্যাটমে মনো ইলেকট্রনিক যারা আছে তাদের জন্য কাজ করে। সো তাদের ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করতে চাও তখন জেড সহ ইউজ করতে হবে, ঠিক আছে? এই ব্যাপারটা একটু মনে রাখো। তাহলে এন হইলো শক্তি স্তর, জেড হইলো পারমাণবিক সংখ্যা, পারলাম আমরা। পাই তো জানোই, এম হইলো ইলেকট্রনের ভর, ই হইলো ইলেকট্রনের চার্জ, আর এইচ যেটা আছে, এইচ তো তোমাদের মনে হয় মনে থাকার কথা, এইচ হইলো প্লাঙ্কের ধ্রুবক, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। এইচ হইলো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। তাইলে এই যদি হয় মোটামুটি কথাবার্তা, ব্যাসার্ধের এই সমীকরণটা একটু কষ্ট করে মনে রেখে দিতে হবে। ইটস ট্রু যে আসলে এই শর্টকাট ইউজ করলে খুব একটা দোষের কিছু না, বাট লেটস আমি বললাম আর কি যে ফর n = 1 তোমার r1 সমান যদি বসাও, এটা আসবে কিরকম আসলে, n স্কয়ার থাকবে না, h স্কয়ার ইপসাইলন নট ডিভাইডেড বাই পাই m ই স্কয়ার। সো হাইড্রোজেনের জন্য যদি তুমি চিন্তা করো, হাইড্রোজেনের জন্য এই মানটা আসে হলো 0.53 অ্যাংস্ট্রম, 53 অ্যাংস্ট্রম। সো তুমি যদি তাকাও এই পুরা জিনিসটাই যেহেতু হলো গিয়ে 0.53, তুমি যে কোনো একটা আর এর জন্য যদি rn বাইর করো, নাও আমি এখান থেকে যদি বলি নাও rn is basically
তুমি দেখো এই পুরা জিনিসটা তার সাথে খালি এইখানের একটা n স্কোয়ার আর এখানে একটা z, তাহলে আমি জাস্ট ডিরেক্টলি এটা লিখে দিতে পারবো n স্কোয়ার বাই z r1, যেখানে r1 এর মানটা আমরা মুখস্থ জানি। এবং ফর হাইড্রোজেন, হাইড্রোজেন যদি হয় তাহলে আরো সুন্দর হয়ে যাবে। হাইড্রোজেনের জন্য যেটা বলতেছি, হাইড্রোজেনের জন্য এই rnটা তাইলে হয়ে যাচ্ছে জাস্ট n স্কোয়ার ইন্টু r, দ্যাটস ইট। এইটুক মনে রাখতে পারলে সুন্দর, শর্টকাট দিয়ে করবো। বাট ওই যে বললাম, এই শর্টকাট যেটা, এটা কেবলমাত্র আমরা ইউজ করব হইলো গিয়ে এমসিকিউ তে, রিটেনে এটা পারতপক্ষে ইউজ করব না, অনলি ফর এমসিকিউ। এটা কখনোই আমরা রিটেনে ইউজ করব না। রিটেনের জন্য অলওয়েজ গো উইথ দিস ওয়ান, ঠিক আছে? আচ্ছা, এরপর চলে আসি তাইলে হলো কৌণিক ভরবেগ সংক্রান্ত রাশিমালায়। কৌণিক ভরবেগ L = mv, এটা আমরা জানি। আর আমাদের এই যে একটু আগে বলছিলাম, বোরের তত্ত্বে বোর আইডিয়া দিছিলেন যে যে কোনো একটা কক্ষপথে ইলেকট্রনের যে কৌণিক ভরবেগ সেটা হবে h/2π এর অখণ্ড পূর্ণ সংখ্যার গুণিতক। অখণ্ড পূর্ণ সংখ্যা মানে এই যে n, n এর ভ্যালু, তার মানে কি কি হইতে পারবে? এই যে এখানে nh/2π বলতেছি, এই nটা তো প্রথম কথা শক্তি স্তর সংখ্যা, তাই না? কততম শক্তি স্তরে আছে সেটা। সো এই n এর ভ্যালু, n ক্যান বি 1 2 3 এন্ড সো অন, তার মানে হোল নাম্বার হইতে পারবে, পজিটিভ হোল নাম্বারস, ঠিক আছে? এই হলো n এর ভ্যালু গুলা। আশা করি এটা বুঝতে কারোর খুব একটা অসুবিধা হওয়ার কথা না। আচ্ছা, এটা যদি হয়ে যায়, ফাইনালি রইল গিয়ে রৈখিক দ্রুতি, মানে একটা কক্ষপথে ইলেকট্রন যে দৌড়াইতেছে তার কাক্ষিক বেগ যেটাকে বলতেছি। মানে সোজা হিসাবে যদি আমি এভাবে চিন্তা করি যে ভেতরে এই জায়গাটাতে হইলো গিয়ে নিউক্লিয়াসটা আছে, তার চারপাশে লেটসে এরকম একটা বৃত্তাকার পথে একটা ইলেকট্রন ঘুরতেছে, ঠিক আছে? লেটসে এই পয়েন্টটাতে ইলেকট্রন ঘুরতেছে, এদিক বরাবর তার তো একটা বেগ আছে, ইলেকট্রন তার একটা বেগ আছে, ভেলোসিটি v, রাইট? সো এই ভেলোসিটিটা কত? n তম কক্ষপথের জন্য এই ভেলোসিটির রাশিমালা দুইটা আছে এখানে, z²/2ε0 আর একটা হলো nh/2π তো তুমি যে কোনোটা মুখস্থ রাখতে পারো, বাট এটা ইউজ করার জন্য তোমার আবার rnটা মুখস্থ রাখতে হচ্ছে। আর এটা অ্যাকচুয়ালি মুখস্থ রাখারও কিছু না, এই যে লাইনটা, এই ইকুয়েশনটা, এটা অ্যাকচুয়ালি উপরের ইকুয়েশনটাই এখানে লেখা। একটু যদি ভালো করে তাকাও তাইলেই বুঝবা। এই আর সমান, সরি, ভি সমান চলে আসতেছে এম আর আর, যদি ডান পাশে নিয়ে যাও তাহলে যা পাবা, এম আর আর ডানে নিয়ে গেলে nh/2πmrn, দ্যাটস ইট। নতুন কোনো ইকুয়েশন না। সো রাদার আমি তোমাকে যেটা মনে রাখতে আসলে উৎসাহিত করব সেটা হলো এই ফর্মুলাটা, যেখানে কোনো rn নাই। সো একটা ইন্ডিপেন্ডেন্ট ফর্মুলা যেখানে z স্কোয়ার ε0h সবই কনস্ট্যান্ট। সো অ্যাজ এ রেজাল্ট তুমি আসলে এইটুক বলতে পারবা এখান থেকে যে n তম কক্ষপথের v ইজ ইকুয়াল টু নর্মাল v 1 এর জন্য, n ইজ ইকুয়াল টু 1 এর জন্য যা পাবা সেই v ডিভাইডেড বাই n। জাস্ট ওই আর এর ক্ষেত্রে যা করছিলাম সেম কাজটা করতেছি, ঠিক আছে? কারণ n এর ভ্যালু যদি 1 বসাও, এই nটা 1 হয়ে যাচ্ছে, বাকি যা আসবে সেটা কি? প্রথম কক্ষপথের বেগ। সো আলটিমেটলি তুমি এখান থেকে কিন্তু ইজিলি এই v1 ইজ ইকুয়াল, সরি, n ইজ ইকুয়াল টু v1 বাই n, এটা শর্টকাট ফর এমসিকিউ তে চালায় দিতে পারো। আচ্ছা, ঠিক আছে, ওকে। সো একটু বিশ্রী ইকুয়েশন গুলা, বাট যদি মনে রাখতে পারো খুবই ভালো। ওকে, কোশ্চেন, an electron of mass এত মুখস্থই থাকে এটা আমাদের, is revolving around the nucleus in a circular path of radius 0.53 × 10⁻⁻10 meter. Calculate the angular velocity of the electron. আচ্ছা, angular velocity বের করতে বলছে। প্রথম কথা, এটা দেখলে এই যে মানটা, এটা দেখে মুখে মুখেই বলা যায়, বাট এমসিকিউ তো, সো মুখে মুখেই করব। হাউএভার ধরো তুমি এটা পারতেছো না, তুমি জাস্ট এটা এখানে খাটাও না, rn is equal to n স্কয়ার h স্কয়ার ε0 বাই পাই m z স্কয়ার, রাইট? এখানে যদি খাটাও, আর কিছু না বলে দেওয়া থাকলে সবসময় হাইড্রোজেন ধরে নিবা, ঠিক আছে? যদি আনলেস স্টেটেড আদারওয়াইজ, অলওয়েজ টেক z ইকুয়ালস টু 1। তাহলে এটাই যদি হয়, এখান থেকে তুমি সব মান বসায় দিলে এন এর মান কত পাবো বলো তো? মুখে মুখে বলা যায়, এটা প্রথম কক্ষপথ, রাইট? 0.53 অ্যাংস্ট্রম। সো এটা অ্যাকচুয়ালি প্রথম শেলের কথাই বলতেছে।
n এর ভ্যালু পেয়ে গেছি, তার মানে জানতে চাচ্ছে ক্যালকুলেট দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন। অ্যাঙ্গুলার ভেলোসিটির কথা তোমার কাছে জানতে চাচ্ছে কত হবে। তো সিম্পলি তুমি চিন্তা করো এটা কিভাবে বের করতে পারি। তোমাকে mvr দেওয়া আছে, mvr সমান nh/2π। তুমি একটা ছোট্ট কাজ করো, আর এর ভ্যালু তো দেওয়াই আছে, আমি এখান থেকে n এর ভ্যালু বাইর করে ফেলছি, সাথে জাস্ট একটা জিনিস বলতে চাই, v সমান কি ওমেগা আর না, m ওমেগা r স্কয়ার সমান nh/2π। জাস্ট ভ্যালু বসায় দাও, তাইলেই কাজ শেষ। ওমেগার ভ্যালু তাইলে চলে আসবে কত, nh ডিভাইডেড বাই টুয়াইস পাই m r স্কয়ার। তাহলে সবকিছুর মান তোমার জানা আছে, m এর ভ্যালু তো দেওয়াই আছে 9.1 10⁻³ কেজি, তারপর h এর ভ্যালু লাগবে 6.626 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড, এটা একটা ইউনিট। আর এর ভ্যালু দেওয়া আছে, সবকিছু যদি একটু এখানে বসায় দিই কত আসে আমরা ইজিলি ক্যালকুলেট করে ফেলতে পারবো। চলো করি, 1 ইন্টু h 6.626 ইন্টু 10⁻³ nh হয়ে গেল। এরপরে তাইলে থাকতেছে কত, টুয়াইস পাই mr স্কয়ার, রাইট? টুয়াইস পাই ইন্টু m 9.1 ইন্টু 10⁻³ r স্কয়ার, তার মানে 0.53 ইন্টু 10⁻10 হোল স্কয়ার। সেটা করলে যা আসতেছে 4.125 ইন্টু 10⁻16 রেডিয়ান পার সেকেন্ড। 4.125 ইন্টু 10⁻16 রেডিয়ান পার সেকেন্ড, হিউজ একটা নাম্বার। সো 125 কে 13 ধরতে পারি, 4.13 ইন্টু 10⁻16 রেডিয়ান পার সেকেন্ড। সো দিস ইজ ইউর কারেক্ট আনসার। আই গেস এটা বুঝতে তাইলে সমস্যা থাকার কথা না কারোর। চলে যাব পরের কোশ্চেনটাতে। হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় বোর কক্ষপথের ব্যাসার্ধ কোনটা? এমসিকিউতে আসছে, সো এমসিকিউতে যেহেতু আসছে ডিরেক্ট শর্টকাট ইউজ করো। R2 ইজ ইকুয়াল টু 2 স্কয়ার ইন্টু 0.53 অ্যাংস্ট্রম, জাস্ট এইটুকু ইউজ করবো। ক্লিয়ার? ওকে, তাহলে 4 দিয়ে যদি 0.53 কে মাল্টিপ্লাই করো কত হয় এটা এমনি বুঝতে পারার কথা, 2.12 আসবে। স্টিল আমরা একটু গুণ করে দেই। ইয়েপ, 2.12, দ্যাট ইজ 2.12 ইন্টু 10⁻10 মিটার। এটা মাথায় রেখো। তাহলে 2.12 অ্যাংস্ট্রমের সব থেকে কাছাকাছি আনসার হলো এই যে এটা 2.13 অ্যাংস্ট্রম, রাইট? বাকি একটাও কিন্তু কাছাকাছি আনসার না। এটা নিয়ে আবার অনেকে কনফিউজড হয়ে যেতে পারো, একটু ভালো করে দেখে রাখো। এটা সেন্টিমিটার ইউনিটে দেওয়া, সুতরাং ইহা কিন্তু তোমার জন্য একটা ট্র্যাপ, এবং অ্যাজ উই হ্যাভ অলওয়েজ সেইড, ট্র্যাপে কখনো পা দেয়া যাবে না। পরেরটা, হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের সর্বনিম্ন কক্ষীয় কৌণিক ভরবেগ কোনটি? কক্ষীয় কৌণিক ভরবেগ এল কে আমরা পাই হইল গিয়ে nh/2π দিয়ে। h/2π যেহেতু কনস্ট্যান্ট, সো এল মিনিমাম ইজ ইকুয়াল টু h/2π when n is equal to 1। একের নিচে তো আর কোনো শক্তি স্তর নাই, তাই না? সো সঠিক উত্তর কি হবে, h/2π। সো দিস ইজ ইউর কারেক্ট আনসার। হয়ে গেল। পরেরটা, প্রথম তিনটি বোর কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত। সো এটা তো আমরা জানি, r is proportional to কি, n এর স্কয়ার। সো r1 is to r2 is to r3 equal to 1 square is to 2 square is to 3 square। সো কত আসতেছে, 1 is to 4 is to 9। তাইলে 1 is to 4 is to 9 যদি হয়, আনসার কোনটা? এই যে সি নাম্বারটা, এটা তাইলে হবে আমাদের কারেক্ট আনসার। আই গেস তাইলে এখান থেকে এই অঙ্ক বুঝতে খুব একটা সমস্যা থাকার কথা না, সহজ জিনিস দুইটাই ছিল। আমরা পরের কোশ্চেনটা একটু পড়ি। এটাতে বলতেছে 9.1 ইন্টু 10⁻31 কেজি ভর বিশিষ্ট একটি ইলেকট্রন যদি নিউক্লিয়াসকে কেন্দ্র করে এত মিটার ব্যাসার্ধের কক্ষপথে ঘুরতে থাকে, তাইলে তার কৌণিক বেগ কত হবে? একটু যদি তুমি পেছন থেকে ঘুরে আসো, দেখো এক্স্যাক্টলি সেম অঙ্কটাই কিন্তু এখানে করছি, জাস্ট এটা আসছে আইইউটি তে, তাই জন্য ইংলিশে ট্রান্সলেট করে দেওয়া, এত কেজি ভর এত ব্যাসার্ধ, এবং এটা আসছে কত 21/22
বুয়েটে এটা আসছে দেখো 18-19-এ। সো আমি বলতে পারি মোটামুটি এই কোশ্চেনটা একেবারে ডিরেক্টলি বসানো, জাস্ট দ্যাট এখানে প্লাঙ্কের কনস্ট্যান্টটা দিয়ে দিছে। সো তুমি যেভাবে ইচ্ছা করো, এন এর ভ্যালু তো 1 পাবাই, এটা জানা কথা, আমরা একটু আগে দেখাইছি। এবং ওই যে আবারও এম ওমেগা আর স্কোয়ার, সরি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এন ইন্টু এইচ বাই 2 পাই। সো এখান থেকে সলভ করে নিলে ওমেগা সমান কত পাবা, ওইখানে আসছিল এমসিকিউতে, এবার আসছে তাইলে রিটেনে 4.125 ইন্টু 10⁻16 রেডিয়ান পার সেকেন্ড। দ্যাটস ইট, দ্যাট ইজ ইউর অ্যান্সার। আশা করি এটা বুঝতে পারছো, এবং কক্ষপথটা তো কোনটা সেটা বোঝাই যাচ্ছে। সো এখানে কোনো ধরনের গ্যাঞ্জাম নেই আর কি। পরেরটা, হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রন একটি প্রোটনকে কেন্দ্র করে এত ব্যাসার্ধ বিশিষ্ট অরবিটে আবর্তন করে, ইলেকট্রনটির কৌণিক ত্বরণ নির্ণয় করো। সেম থিং, 0.53 অ্যাংস্ট্রম। সো এখান থেকে আর এন থেকে এন এর মান বাইর করব, আর এন ইজ ইকুয়াল টু 0.53 অ্যাংস্ট্রম। সো রিটেনের মধ্যে করে দেখাইতে হবে এন ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, এটা করে দেখাইতে হবে রিটেনে, এইটুকু করে দেখাইতে হবে। আমি আগে যেরকম বলছিলাম, ইকুয়েশন লিখে করব। ক্লিয়ার? আচ্ছা, এটুক পাইলাম। এটুক পেয়ে গেলে এর পরের পার্টে আসো। পরের পার্টে তোমার কাছে জানতে চাচ্ছে কৌণিক ত্বরণ কত। তাহলে কৌণিক ত্বরণ কেমনে বাইর করব? কৌণিক ত্বরণ আলফা, আলফা যদি বাইর করতে চাও, আলফা ইকুয়ালস টু হবে হইল গিয়ে তোমার সহজ হিসাবে বললে ডি ওমেগা বাই ডিটি। ঠিক আছে, কৌণিক ত্বরণ হইল গিয়ে ডি ওমেগা বাই ডিটি। তো একটা সোজা সাপটা জিনিস চিন্তা করো তো, হাইড্রোজেন পরমাণুতে একটা ইলেকট্রন একটা প্রোটনকে কেন্দ্র করে এত ব্যাসার্ধ বিশিষ্ট কৌণিক অরবিটে আবর্তন করে, ইলেকট্রনের কৌণিক ত্বরণ। আচ্ছা, প্রথম কথা হইলো এই যে ওমেগাটা, এই যে ওমেগা, এই ভদ্রলোক কি কনস্ট্যান্ট না? এই ভদ্রলোক কিন্তু কনস্ট্যান্ট, মনে আছে তো? একটা কক্ষপথে ইলেকট্রনের বেগ নির্দিষ্ট, তাই তো? সো এটা যদি একটা কনস্ট্যান্ট হয়, কনস্ট্যান্ট কোনো কিছু ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায় বলো তো? কনস্ট্যান্ট কোনো কিছু ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় হলো 0। সুতরাং কৌণিক ত্বরণের মান কত হবে? কৌণিক ত্বরণের মান কিন্তু অবশ্যই অবশ্যই 0 হবে। কেন্দ্রমুখী ত্বরণ যদি বলে, সেটা v²/r দিয়ে বাইর করা যাইতে পারে, বাট কৌণিক ত্বরণ 0। ট্যানজেনশিয়াল এক্সেলারেশন কত? 0, দুইটাই 0। স্পর্শীয় ত্বরণ কিংবা কোনো কৌণিক ত্বরণ নাই আসলে এখানে, কারণ বেগ চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, আচ্ছা চলে যাচ্ছি তাহলে পরের টপিকে। এখানে টাইপ 2 তে আমরা কথাবার্তা বলবো হলো শক্তি নিয়ে। শক্তিতে 3টা টাইপ আসে, স্থিতিশক্তি, গতিশক্তি আর মোট শক্তি। খুব আহামরি ইম্পর্টেন্ট কিছু না, বাট স্টিল তুমি দেখো এখানে 18-19-এ কিন্তু এখান থেকে কোশ্চেন আসছে, 15-16-তে এখান থেকে কোশ্চেন আসছে। তো তুমি জাস্ট দুইটা রাশিমালা মুখস্থ রাখো, দ্যাটস মোর দ্যান এনাফ। একটা হলো গিয়ে এনতম কক্ষপথের গতিশক্তি আর এনতম কক্ষপথের বিভব শক্তি, দ্যাটস ইট। সো আমি যদি সহজ কথায় বলি, একটু এই দুইটা ইকুয়েশন তুমি ভালো করে দেখলে একটা জিনিস পাবা। তবে এম ই টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার, জেড কেও তুমি আপাতত নেগলেক্ট করো। ফর হাইড্রোজেন জেড ইজ ইকুয়াল টু 1, রাইট? ফর হাইড্রোজেন জেড ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, জেড ইজ ইকুয়াল টু যদি 1 হয়, এখান থেকে ইকেএন সমান তুমি পাচ্ছ এম ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8n স্কয়ার এইচ স্কয়ার ইকুয়াল স্কয়ার। একটু যদি ভালো করে তাকাও, পি তে যদি আসতে চাও, তুমি জাস্ট এইটুক দেখো, এম ই টু দি পাওয়ার 4 জেড স্কয়ার রাখলাম, 8n স্কয়ার এইচ স্কয়ার ইপসাইলন নট স্কয়ার যেটা দিলাম, এটাকে একটু 2 দিয়ে গুণ করব, সামনে একটা মাইনাস দিব। ঠিক আছে, বা জাস্ট -2 দিয়ে গুণ করব, তাইলে কি আসতেছে? সমস্যা আছে? আচ্ছা সরি, সমস্যা তো অবশ্যই আছে, সেম হবে না জিনিসটা। যাই হোক, যেটা বলতেছিলাম যে এইটুককে জাস্ট -2 দিয়ে গুণ করলাম, তাহলে এই পুরো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে দেখো তো। মাইনাস থাকলো, আর 2 দিয়ে কাটলে, যদি কাটো 2 দিয়ে 8কে কাটলে এখানে থাকে 4। সো দিন শেষে তোমার কাছে যা আসতেছে, দ্যাট ইজ সামথিং লাইক মাইনাস এম ই টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার বাই 4n স্কোয়ার এইচ স্কোয়ার ইপসাইলন নট স্কোয়ার, দ্যাট ইজ বেসিক্যালি ই পি। অর্থাৎ আমি যেটা বলতেছিলাম যে -2 টাইমস অফ কাইনেটিক এনার্জি। তুমি যদি একটু ভালো করে তাকাও, এখান থেকে এই দুইটা ইকুয়েশন একটু ভালো করে দেখো,
তাইলেই বুঝতে পারবা যে গতি শক্তিকে যদি -2 দিয়ে গুণ করো তাহলে তুমি পোটেনশিয়াল এনার্জি পাচ্ছ, এবং দ্যাট ব্রিংস আপ যে তাইলে টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি, যেখানে পোটেনশিয়াল সমান -2 কে প্লাস হবে একটাই কে, তাইলে টোটাল কাইনেটিক মানে এনার্জি হবে হলো -e কে জাস্ট, রাইট? আমি জাস্ট মান বসাইছি, তার মানে তুমি বুঝতেই পারতেছো এটা আসবে m e⁴ ডিভাইডেড সাথে z স্কয়ার থাকবে ডিভাইডেড বাই 8 n স্কয়ার h স্কয়ার ইপসাইলন নট স্কয়ার। এটুকু মুখস্থ রেখে দিতে পারো। আরো একটা জিনিস বলি, কিছুক্ষণ আগে তোমরা বিশাল কাহিনীপত্র করে এই যে ভিএন বাইর করা শিখছিল না? তোমাদের মনে আছে কিনা? অনেকগুলা স্লাইড আগে এখানটাতে আমরা শিখছিলাম z স্কয়ার বাই 2 ইপসাইলন নট nh। সো লেটস সে তুমি ওইটা মুখস্থ রাখছো আর কি, যে ভি সমান z স্কয়ার ডিভাইডেড বাই 2 ইপসাইলন নট nh, এটা মুখস্থ রেখে দিছো। এটা যদি মুখস্থ থাকে, একটা জিনিস তাকাও, এটা মুখস্থ থাকলে তুমি কিন্তু চোখ বন্ধ করে কাইনেটিক এনার্জি জাস্ট এইটুক দিয়ে বাইর করে দিতে পারো, ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। কারণ ইলেকট্রনের কৌণিক বেগ যেগুলা থাকে, কৌণিক না রৈখিক বেগ যা থাকে সেটা আলোর বেগের থেকে বেশ অনেকটা কম, ঠিক আছে? সো ওই লেভেলে ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার খাটায় ফেলতে পারি আমরা, এবং ওখান থেকে আনসার পেয়ে যাব, ঠিক আছে? এইটুক ডান। এরপর আমরা চলে যাইতে চাই হলো শক্তি শোষণ বিকিরণ সংক্রান্ত যে আইডিয়া ছিল সেটাতে। সো এই ছবিটার দিকে একটু তাকাও। লেটস সে 1 নাম্বার কক্ষপথ এটা 2 নাম্বার, আর লাস্টে যেটা সবথেকে বড় আছে ওটা হলো 3 নাম্বার কক্ষপথ। তো ইলেকট্রন যখন এক স্তর থেকে আরেক স্তরে যায়, নিম্ন থেকে যদি উচ্চ শক্তি স্তরে যায় তাহলে তার শক্তি লাগে, নিম্ন থেকে উচ্চতে গেলে তখন সে শক্তি শোষণ করে, তখন আমরা পাই হলো শোষণ বর্ণালী। আর যদি উচ্চতর শক্তি স্তর থেকে ইলেকট্রন লাফ দিয়ে নিম্ন শক্তি স্তরে নেমে আসে, তখন যেটা হয় সেটাকে আমরা বলি বিকিরণ বর্ণালী বা ইলেকট্রন তখন একটা ফোটন নিঃসরণ করে। সো ব্যাপারটা বোঝার চেষ্টা করো, ইলেকট্রন যদি এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে যাইতে চায়, তার ইদার শোষণ করতে হবে নাহলে বিকিরণ করতে হবে, কারণ যাতে সে এক্সাক্ট ওই শক্তি স্তরে সমান পরিমাণ শক্তি ধারণ করে রাখে। তো এটা হয় কিভাবে? সেটা হয় ফোটনের শক্তির মাধ্যমে। তো যদি ইলেকট্রন নিচ থেকে উপরে যাইতে চায়, সে অ্যাকচুয়ালি একটা ফোটনের শক্তি শোষণ করে নেয়, শোষণ করে নিয়ে তার শক্তি বাড়ে, তখন সে লাফ মেরে ওই জায়গায় চলে যায়। যখন তার আবার ওইখান থেকে এখানে ফেরত আসতে হয়, তখন কি সেই শক্তিটা ছেড়ে দিয়ে আসতে হবে। তো তখন সে হলো শক্তি ছেড়ে দেয়। শক্তিটা কিভাবে ছাড়ে? ফোটন হিসাবে ছাড়ে, আমরা আলো দেখতে পাই, ঠিক আছে? বর্ণালীর মধ্যে দেখা যায় কোথাও কালো একটা শিট নিলে সেখানে দাগ পড়তেছে, ঠিক যেই ফ্রিকোয়েন্সির ফোটন ছাড়তেছে সেই ফ্রিকোয়েন্সিতে। সো এই জায়গায় আমরা ম্যাক্সিমাম টাইমে বিকিরণ বর্ণালী নিয়ে বেশি বেশি কথা বলি, এবং যেটা বলতেছি তাইলে তুমি চিন্তা করো, যখন এক স্তর থেকে আরেক স্তরে ইলেকট্রন লাফ মারতেছে, দুইটা স্তরের যে শক্তির ব্যবধান, দুই স্তরের শক্তির যে ব্যবধান, সেই পরিমাণ এনার্জির ফোটনই তো সে ছাড়বে। সো এটা সমান হয়ে যাবে ফোটনের এনার্জি, যে ফোটনটা শোষণ করতেছে কিংবা ছেড়ে দিচ্ছে বা বিকিরণ করতেছে। সো বেসিক্যালি আমি জাস্ট এটা বলতে পারবো ডেল্টা ই সমান, তাইলে বলতে পারবা কি এইচএফ, ডেল্টা ই সমান এইচএফ বলবা। আর ডেল্টা ই যেহেতু বলতেছো কথাটাকে, তাহলে এই ডেল্টা ই সমান তুমি লিখতে পারবা ই হায়ার মাইনাস ই লোয়ার, অর্থাৎ বড়টা থেকে ছোটটাকে তুমি বিয়োগ দিয়ে দিবা। দ্যাটস ইট। এইটুক জিনিস যদি মনে রাখতে পারো তাইলে জীবন সুন্দর হয়ে যাবে। ক্লিয়ার? ওকে। সো এটা হয়ে গেলে আমরা এই অঙ্কটা একটু দেখতে চাই। একটি হাইড্রোজেন পরমাণু -1.6 ইভি শক্তি অবস্থা থেকে -3.8 ইভি অবস্থায় আসলে যে ফোটন নিঃসরণ করে তার কম্পাঙ্ক কত হবে? তাহলে চিন্তা করো, আমরা একটু আগে পড়ছি HF ইজ ইকুয়াল টু, তাহলে দেখো তো কোনটা হায়ার? এটা হায়ার, তাই না? মাইনাসের দিক দিয়ে কম, দিস ইজ ই হায়ার এন্ড দিস ইজ ই লোয়ার। তাহলে এখান থেকে বোঝারই কথা, এটা আসবে -1.6, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে এটা হয়ে যাবে 3.8। এবং এটা কি ইলেকট্রন ভোল্ট, রাইট? ইলেকট্রন ভোল্ট মানে কি? এটার সাথে গুণ করতে হবে 1.6 ×10⁻⁹ তাহলে এখান থেকে ফ্রিকোয়েন্সিটা বাইর করে নাও। এইচ এর ভ্যালু তো আমরা জানি, এইচ এর ভ্যালু তো কাইন্ড অফ মুখস্থই, তাই না? সো এটা হয়ে যাবে 3.8, ওকে, 3.8 - 1.6 × 1.6
into 10 to the power minus 19 divided by 6.626 into 10 to the power minus 34. Answer আসতেছে 5.312 into 10 to the power 14 hertz. 5.312 10 to the power 14 hertz সব থেকে কাছাকাছি आंसर হইলো এ নাম্বারটা শুরুর অপশনেই দেওয়া আছে, ইজিলি হয়ে গেল। দ্যাটস ইট, এখানে আর এক্সট্রা কিচ্ছু শব্দ করার দরকার নাই, ইভেন রিটেনে আসলেও এতটুকুই এনাফ, 2 লাইন। ঠিক আছে, পরেরটা, একটি হাইড্রোজেন পরমাণুর পঞ্চম বোর কক্ষের ইলেকট্রনের শক্তি কত দেওয়া আছে, ইলেকট্রনের ভর এত, হ্যান ত্যান, শূন্যস্থানের ভেদনীয় কত দেওয়া আছে। তাহলে পঞ্চম বোর কক্ষপথে ইলেকট্রনের শক্তি মানে কিন্তু মোট শক্তি, তাহলে ই টোটাল ইজ ইকুয়াল টু ওই যে মান বসাইতে হবে n স্কয়ার, সরি m e টু দি পাওয়ার 4, কারণ z ইকুয়ালস টু 1 এটা অলরেডি আমরা জানি, হাইড্রোজেন যেহেতু বলেই দিছে সো এটা নিয়ে প্যারা নেওয়ার দরকার নাই, বাই 8 n স্কয়ার h স্কয়ার ইপসাইলন নট স্কয়ার। মান বসায় দাও, মান বসাইলে কত চলে আসে একটু দেখি। m এর ভ্যালু দিয়ে দিছে তোমার, আচ্ছা 9.1 10 to the power minus 31, তাহলে 9.1 10 to the power minus 31 e to the power 4 1.6 10 to the power minus 19 whole to the power 4 8 n square 5 square হবে, তাই তো 5 square 8 square 6.626 10 to the power minus 34, okay, epsilon not square, so এটা আসবে 8.854 10 to the power minus 12 এর square, okay, 8.85 দেওয়া আছে, 4টা নাই, সো ওইটু কেটে দেই। আচ্ছা, এটাকে আবার ক্যালকুলেটরে দিলে ক্যালকুলেটর দিবে আনসার 0, সো আমরা একটা শর্টকাটের দিকে যাব। এক, তুমি পাওয়ার সরাসরি হিসাব করে ক্যালকুলেট করতে পারো, ঠিক আছে, লাইক ধরো আমি এভাবে করে যদি আগাই, এম এর জন্য আসবে কি 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31, ওকে, ই টু দি পাওয়ার 4 তার মানে আসবে 1.6 হোল টু দি পাওয়ার 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 টু দি পাওয়ার 4। আচ্ছা, এরপর আসতেছে 8 ইন্টু 5 স্কোয়ার ইন্টু 6.626 স্কোয়ার ইন্টু আবার আসবে একটা 8.85 স্কোয়ার, সাথে দেখো কত আসতেছে, তাইলে এখান থেকে এই যে 10 টু দি পাওয়ার মাইনাস 34 ছিল, সো 10 টু দি পাওয়ার মাইনাস 34টা প্লাস 34 হয়ে যাবে, সো প্লাস 34 হোল স্কোয়ার, আর এটা ছিল 10 টু দি পাওয়ার মাইনাস 12, তাই না, 10 টু দি পাওয়ার মাইনাস 12 এটা হয়ে যাবে 10 টু দি পাওয়ার প্লাস 12, উপরে তুলে ফেলতেছি যেহেতু 10 টু দি পাওয়ার প্লাস 12 এটার হোল স্কয়ার। সো এখান থেকে এখন হিসাব করো তুমি তোমার মতো, 9.1 1.6 টু দি পাওয়ার 4 9.1 into 1.6 whole to the power 4 divided by 8 into 5 square into 6.626 square into 8.85 square, okay, হয়ে গেল। এটা আসতেছে 8.67 10 to the power minus 5, আচ্ছা 8.67 into 10 to the power minus 5, আচ্ছা, আর ওইখান থেকে কত আসতেছে দেখি একটু, মাইনাস 31 মাইনাস 19 ইন্টু 4 প্লাস আসবে 34 ইন্টু 2 প্লাস আসবে 12 ইন্টু 2, ওকে, সো আসতেছে হলো মাইনাস 15 10 টু দি পাওয়ার মাইনাস 15। তাইলে এই পুরা জিনিসটা এত জুল আছে, এটাকে একটু ইলেকট্রন ভোল্টে নিয়ে যাই, তাইলে যা আসতেছে এই 8.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 20 আছে, এটাকে ভাগ দিব 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 দিয়ে, আনসার আসতেছে তাহলে 0.5418 0.5419 ইলেকট্রন ভোল্ট আর কি একবার হিসাব করলে, ওকে, সো 0.54 ইলেকট্রন ভোল্ট ই নাম্বারে আসতেছে, দিস ইজ দ্য কারেক্ট আনসার। বাট একটু গ্যাঞ্জাম আছে, গ্যাঞ্জাম কোথায়, গ্যাঞ্জাম হলো এই যে মাইনাস, এই যে মাইনাস, আর তাইলে এই সবগুলোর ফলশ্রুতিতে এখানে যে মাইনাস এটাতে,
ঠিক আছে, তো সঠিক উত্তর আসলে এটা হবে না, ট্র্যাপে পা না দিয়ে সঠিক উত্তর দিতে হবে এই ডি নাম্বারটাকে। আর যদি চাও মুখস্থ সূত্র দিয়ে তো করতেই পারো, শর্টকাট যেহেতু এমসিকিউ তে আসছে, তাহলে শর্টকাট কি করবা, এটা শিখাই দিলাম কেন, এই জিনিসটা তো অনেকের প্যাচ লাগে, ক্যালকুলেটর তো আনসার দিবে 0, তার পাওয়ার তো 100-র কাছাকাছি চলে যাচ্ছে, সে এটা হ্যান্ডেল করতে পারে না। সো এইভাবে পাওয়ার আলাদা করে হিসাব করবা আর কি। আর এটা এমনি মুখস্থ রাখতে পারো, দ্যাট ইজ বেসিক্যালি U1/n², ওই সেম হাইড্রোজেনের ব্যাসার্ধর ক্ষেত্রে যা করছিলাম এখানেও সেম জিনিস, U1 বাই, আর U1 এর মানটা আসে হলো গিয়ে -13.6 ইলেকট্রন ভোল্ট বাই 5², তাহলে করো একটু 13.6 বাই 25, 13.6 বাই 25, আনসার আসে হইল গিয়া 0.544 -0.544 ইলেকট্রন ভোল্ট, এক্স্যাক্টলি সেম আনসার প্রায়। ঠিক আছে, সো এটা অল্টারনেটিভ, শর্টকাটে করে ফেলতেই পারতা, সমস্যা ছিল না আই গেস, তাইলে এটা বুঝতে কারোর অসুবিধা থাকার কথা না। চলে যাবো এরপর ফোটনের কম্পাঙ্ক। সো বেসিক্যালি এই অঙ্ক তোমরা কেমিস্ট্রিতে অনেক অনেক বেশি করো এবং খুব এলিগেন্ট একটা সূত্র দিয়ে করো। আমি যদি সোজা হিসাবে বলি ফোটনের কম্পাঙ্ক বলতে কি বলতেছি, একটা অঙ্ক অলরেডি করে ফেলছি, উচ্চ স্তর থেকে ইলেকট্রন গুলা যখন লাফায় লাফায় নিচে নামে তখন সে ফোটন বিকিরণ করতে থাকে। সো কত কম্পাঙ্কের ফোটন বিকিরণ করতেছে, এবং এগুলার জন্য তোমরা কেমিস্ট্রিতেও পড়ো যে কিছু সিরিজ আছে, যে যে কোনো উচ্চ শক্তি স্তর থেকে যদি প্রথম শক্তি স্তরে ইলেকট্রন নেমে আসে, তার যে ওয়েভলেংথের রেঞ্জ গুলা হয় সেটা দিয়ে একটা সিরিজ বানাই আমরা, এটাকে আমরা বলি লাইমেন সিরিজ। সিমিলারলি যদি দ্বিতীয় শক্তি স্তরে আসে সেগুলা হয় হলো 656, 486, 434, 410 এরকম ন্যানোমিটার রেঞ্জের, তো সেগুলাকে আমরা বলি হলো গিয়ে বামার সিরিজ। সিমিলারলি হলো তোমার প্যাসচেন সিরিজ আছে, ব্র্যাকেট সিরিজ আছে, ফান্ড সিরিজ আছে, এগুলা তোমরা পড়ছো মোটামুটি। তো এই যে শোষিত বা নির্গত ফোটনের কম্পাঙ্কের যে ফর্মুলা, এটা আলটিমেটলি আসছে এটা কোথা থেকে বলো তো? ই হায়ার মাইনাস ই লোয়ার ইজ ইকুয়াল টু HF। ফর্মুলা কিন্তু দিন শেষে ঘুরে ফিরে এটাই। কারণ অনেক ক্ষেত্রে তোমাকে খালি এন এর মান দিয়ে দেয়, এখন এন এর মান দিলে পরে তুমি তাইলে প্রত্যেক স্তরের শক্তি বাইর করবা, প্রত্যেক স্তরের শক্তি বাইর করে আলটিমেটলি এখান থেকে এফ বাইর করাই যাবে। ঠিক আছে, একই জিনিস, এখানে তেমন কিছু নতুন নাই। বাট ব্যাপার হলো যেটা, যে এফ এর ফর্মুলা মনে রাখার থেকে ওই যে আমরা কেমিস্ট্রিতে অনেক এলিগেন্ট একটা জিনিস শিখছিলাম রিডবার্গ কনস্ট্যান্ট সহকারে, এটা মনে রাখা অনেক কাজে দেয়, তাড়াতাড়ি ক্যালকুলেশন কমায় দেয়। সো 1/λ সমান RH, এই RH যেটা দিচ্ছি এটাকে আমরা বলি হইলো রিডবার্গ কনস্ট্যান্ট। সো বেসিক্যালি এটাই হইলো রিডবার্গের কনস্ট্যান্ট বা রিডবার্গ ধ্রুবক। এর মান এখানে দেখো আমরা দিয়ে দিছি 109, 678, তো তোমরা পার সেন্টিমিটারে ইউজ করো কেমিস্ট্রিতে। এখানে যেটা করবা 109, আমি এভাবে মুখস্থ রাখি 109, তারপর 678, 00, আমি এইটুক দিয়ে মনে রাখি এভাবে, তোমার যেভাবে ভালো লাগে তুমি মুখস্থ রাখতে পারো। 109, 678, 00, এটা একটু মুখস্থ রেখে দিবা। আর এখানে N1 আর N2 যেটা করতেছো, N1 is basically N higher আর N2 is basically N lower। ঠিক আছে, N1 হলো N হায়ারটা বোঝাচ্ছে আর N2 হইলো গিয়ে N লোয়ার, সরি আমি উল্টা বলে ফেলছি, একটু এক্সট্রিমলি সরি, ঠিক করে দেই, এটা হবে N লোয়ার আর এটা হবে N হায়ার। মোদ্দা কথা তুমি যদি চাও এভাবে মনে রাখাটা সব থেকে ভালো, 1/λ সমান RH ইন্টু 1/n লোয়ার স্কোয়ার মাইনাস 1/n হায়ার স্কোয়ার। এখন উঠছে না নামছে তোমার দেখার দরকার নেই, যদি উপরে উঠে শোষণ করছে নিচে নামলে তোমার বিকিরণ করছে, দ্যাটস ইট। এইটুক যদি বুঝো তারপর তুমি জাস্ট এই ফর্মুলাটা ইউজ করবা, মোর দেন এনাফ, কাজ শেষ। অঙ্ক করে একটু, যদি হাইড্রোজেনের একটি ইলেকট্রন তৃতীয় শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে যায় তাহলে বিকিরিত শক্তির কম্পাঙ্ক কত? তাহলে কম্পাঙ্কতে পরে যাব 1/λ তে আগে যাব, 1/λ সমান তাহলে আসবে 109, 678, তারপর 00 ইন্টু কত কত আছে 2 আর 3 আছে তাই না, 2 আর 3 আছে, তাইলে এখানে হবে 1/2 এর স্কয়ার মাইনাস 1/3 এর স্কয়ার। এটুকু সলভ করে ফেললে এখান থেকে তুমি পেয়ে যাবা 1/λ এর ভ্যালু কত, দেন তুমি ফ্রিকোয়েন্সিতে চাইতেই পারো, এটা খুব একটা কঠিন কিছু না। তাহলে চলে আসবে হইলো গিয়ে তোমার 109,678, 00 ইন্টু 1/4 মাইনাস 1/9। ওকে, আনসার আসতেছে হলো তোমার 15233, আচ্ছা 1.5233
10 to the power 6। তাহলে এটাই যদি হয় তাহলে এখান থেকে f is equal to বলতে পারবা c by lambda is equal to হয়ে যাবে তাইলে তোমার 3 into 10 to the power 8 into এই 1.5233 10 to the power 6। তাইলে জাস্ট c দিয়ে মাল্টিপ্লাই করে দাও এটাকে 3 into 10 to the power 8 দিয়ে, আনসার চলে আসবে 4.57 10 to the power 14। 4.57 into 10 to the power 14 হার্জ। দ্যাটস ইট, এটাই তোমার আনসার। আশা করি এটা বুঝতে প্যারা হওয়ার একদমই কথা না, মুখস্থ জিনিসের মতো। ইকুয়েশনটা জাস্ট মনে রাখতে পারলেই তোমার কাজ স্টার্ট হয়ে যাবে, মানে সলভ হয়ে যাবে আর কি। ওকে, সো ফাইনালি আমরা চলে যাব আজকের এই লেকচারটার লাস্ট টপিকে, নিউক্লিয়ার ফিশন আর নিউক্লিয়ার ফিউশনে। তো এখান থেকে টুকটাক কিছু অঙ্ক আসছে, এই যে দেখো রিসেন্ট ইয়ারের দিকে যদি তাকাও তুমি তাহলে দেখবা এই যে বুয়েটে কিন্তু 20-21 এখান থেকে কোশ্চেন আসছে, বুয়েটে 18-19 সালে এখান থেকে কোশ্চেন আসছে। তুমি আইইউটির দিকে তাকাইলে দেখবা এখানে 19-20 সালে কোশ্চেন আসছে। তার মানে রিসেন্ট ইয়ার্স গুলোতে এই ফিশন ফিউশন কিন্তু বেশ জনপ্রিয় হয়ে যাচ্ছে। তো দুইটার মধ্যে বেসিক ডিফারেন্সটা আসলে কোথায় এবং কোনটাকে ফিশন বলবো কোনটাকে ফিউশন বলবো? সহজ কথায় যদি বলি, আমি যখন ফিশন বলতেছি ইংলিশে যেটাকে এভাবে লিখি ফিশন, এটার মানে হলো গিয়ে ভাঙন, ভেঙে যাওয়া। ঠিক আছে, এটাকে আমরা বলতেছি হলো ভাঙন বা ভেঙে যাওয়া। সো বড় বড় সাইজের নিউক্লিয়াস যেগুলো আছে, নিউক্লিয়াসের স্টেবিলিটি যাদের কম, ঠিক আছে, তোমরা কণা প্রতি বন্ধন শক্তি পড়ছো না? আমরা তো বন্ধন শক্তি পড়ছি, ওই যে ভর ত্রুটি হয় সেখান থেকে কিছু পরিমাণ শক্তি হারায় যায়, মানে ভর হারায় যায় বলি, আসলে সেটা বাইন্ডিং এনার্জি হিসাবে থাকে, সেখান থেকে কণা প্রতি বন্ধন শক্তি পড়ছি না? যেটা হয়, তুমি যদি একটু ট্রেন্ড দেখো, যেটা নিয়ে আমরা পরের লেকচারে কথাবার্তা বলবো, যে তুমি যদি ট্রেন্ড দেখো দেখবা শুরুর দিকের কিছু কণা আছে, একেবারে শুরুর দিকে তাদের নিউক্লিয়াস গুলো আনস্টেবল, মাঝখানের যতগুলা অ্যাটম আছে পিরিয়ডিক টেবিলের, আমি হলো জেড অনুযায়ী মানে তোমার পারমাণবিক সংখ্যা অনুযায়ী বলতেছি, মাঝখানের একটা বিশাল বড় রিজিয়নে যে নিউক্লিয়াস গুলো আছে এগুলো স্টেবল। তারপর আবার 82-র পর থেকে যারা গেছে তাদের কণা প্রতি বন্ধন শক্তি অনেক কম। তো বন্ধন শক্তি কম হওয়ার মানে কি? স্টেবিলিটি কম। কথা বুঝতেছো? কারণ তার বন্ধনটা দৃঢ় না, এভারেজ বন্ধন শক্তি কম হয়, বন্ধনটা অত দৃঢ় হচ্ছে না। তো বন্ধন দৃঢ় না হয় যেটা হইতেছে, এরা ইজিলি ভেঙে যায়। ঠিক আছে, এই বড় বড় ভারী নিউক্লিয়াস যারা আছে, ভারী ভারী নিউক্লিয়াস, ভারী নিউক্লিয়াস এটা দেখা যায়, তাইলে এই ভারী নিউক্লিয়াস গুলা ভেঙে যায়, এবং যখন ভেঙে যাচ্ছে তখন তারা প্রায় সমান সাইজের, প্রায় সমান বলতে এমন না যে একেবারে অলমোস্ট আইডেন্টিক্যাল, আমি বলতেছি সমতুল্য রেঞ্জের। লাইক এমন হয় না যে 82, ধরো 84 পারমাণবিক সংখ্যার একটা ভাঙলো, একটার পারমাণবিক সংখ্যা হলো 4 আর আরেকটার পারমাণবিক সংখ্যা 80, নট লাইক দ্যাট। এখানে প্রায় একটা হলো 56 আর একটা হলো 36 ক্রিপ্টন আর ব্যারিয়াম ক্রিয়েট করছে। ঠিক আছে, সো এরকম করে দুইটা নিউক্লিয়াসে ভেঙে গেল, সাথে তৈরি করেছে কতগুলা নিউট্রন। ঠিক আছে, সো দিস ইজ দ্য ইউরেনিয়াম। এটাকে এই যে একটা নিউট্রন দিয়ে হিট করতেছি আমরা, সো একটা জিনিস মাথায় রেখো, মানে এটা মনে রাখাটা জরুরি, স্লো নিউট্রন এটা। ঠিক আছে, অনেকেই মনে করি যে নিউক্লিয়াস ভাঙার জন্য যে নিউট্রন দরকার সেটা অনেক ফাস্ট মুভিং নিউট্রন হয়, বাট খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যে আমাদের এই নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশন ঘটানোর জন্য যে নিউট্রনটা থাকে এটা কিন্তু একটা স্লো নিউট্রন। এই স্লো নিউট্রন গিয়ে ইউরেনিয়ামের নিউক্লিয়াসে ধাক্কা দেয়, দেন এটা কম্বাইন্ড হয়ে একটা আনস্টেবল অবস্থা ক্রিয়েট করে, দেন এটা ভেঙে যায়, ভেঙে গিয়ে এখানে 3টা নিউট্রন তৈরি করলো, 2টা সমান ভর বিশিষ্ট নিউক্লিয়াস, সমান না মানে কাছাকাছি ভর বিশিষ্ট নিউক্লিয়াস তৈরি করলো। তার সাথে যে জিনিসটা প্রডিউস করে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ দ্য এনার্জি। হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি প্রডিউস হয়, প্রায় আমরা যদি বলি মুখস্থ রাখতে পারো, কারণ এটা প্রায় লাগে। এখানে আমরা ইউরেনিয়াম যদি ইউজ করি, পার ইউরেনিয়ামের ফিশনে, পার ইউরেনিয়াম 235 এর কথা যদি বলি, 235 এর ফিশনে প্রায় 200 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি অবমুক্ত হয়। ঠিক আছে, এনার্জি মুক্ত হয়। মুক্ত হয় মানে কি? এই যে এনার্জিটা বের হয়ে আসলো, সো এরপর এটাকে ইউজ করে আমরা কিন্তু পাওয়ার জেনারেট করি। যে আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট গুলো আছে না, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট গুলাতে কিন্তু এই জিনিস ইউজ করা হয়। ঠিক আছে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে
এই জিনিসপত্র করা হয়। তারপর পারমাণবিক বোমার নাম হয়তো শুনছো তোমরা, এই পারমাণবিক বোমাতেও কিন্তু এই জিনিস ইউজ করা হয়, মানে এই সেম টেকনোলজি কাহিনী। আচ্ছা, এবার আসো ফিউশন। তোমরা গান টান শুনলেই ফিউশন শব্দটার সাথে প্রায় বেশ ভালোভাবে পরিচয় থাকার কথা। ফিউশন মানে কি? মিশানো, ঠিক আছে? ফিউশন ইংলিশে যদি লিখো ব্যাপারটা এরকম, ফিউশন। অনেকেই বলে ফিউশন সং। ফিউশন মানে কি? মিক্সিং, টু মিক্স আপ কয়েকটা জিনিস মিক্স করা, এটাকেই আমরা বলতেছি ফিউশন করা। তো এখানে যেটা হইতেছে নিউক্লিয়ার ফিশনে প্রচন্ড ফাস্ট গতিতে মানে দৌড়াইতেছে এরকম হালকা হালকা লাইট নিউক্লিয়াস যেগুলো আছে। এপাশে কারা থাকবে বলতেছি আমরা? লাইট নিউক্লিয়াস। ওইখানে বলছিলাম হেভি নিউক্লিয়াসের ক্ষেত্রে এটা হয়, ঠিক আছে? এখানে বলতেছিলাম হেভি নিউক্লিয়াস গুলার ক্ষেত্রে, ভারী নিউক্লিয়াস যারা আছে তাদের জন্য হয়। আর এখানে বলতেছি লাইট নিউক্লিয়াস যারা আছে তাদের ক্ষেত্রে হয়। এরা প্রচন্ড হাই স্পিডে থাকে, এগুলা প্রচন্ড হাই স্পিডে এবং হাই টেম্পারেচারের মধ্যে এই ঘটনা ঘটে। বিশাল হাই টেম্পারেচারে গেলে এদের স্পিড অনেক বেড়ে যায়। হাই স্পিডে গিয়ে এরা ধাক্কা খায়। এই যে যেমন এখানে দেখাচ্ছি আমরা একটা রিয়েকশন, ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম নিছি, এই দুইটা নিউক্লিয়াস, দুইটাই তো হাইড্রোজেনের আসলে দুইটা আইসোটোপ, তাই না? তো এরা দুইজন গিয়ে ধাক্কা খেয়ে এত কাছাকাছি চলে আসে যে এদের নিউক্লিয়াস গুলা ওভারল্যাপ হয়ে একত্রিত হয়ে যায়। সো এই নিউক্লিয়াস এত কাছাকাছি আসছে যে এরা জোড়া লেগে একটা নিউক্লিয়াসে পরিণত হয়ে গেছে। তখন এটা হয়ে গেছে একটা হিলিয়াম নিউক্লিয়াস, কারণ এখানে একটা প্রোটন, এখানে একটা প্রোটন, দুইটা প্রোটন যদি নিউক্লিয়াস একসাথে হয়ে যায় দ্যাট ইজ হিলিয়াম নিউক্লিয়াস। সো হিলিয়াম নিউক্লিয়াস প্রডিউস করছে, তার সাথে একটা নিউট্রন অবমুক্ত করছে, এবং খুব খুব গুরুত্বপূর্ণ যে জিনিসটা অবমুক্ত করছে সেটা হলো এনার্জি। তো এটা কই দেখা যায়? এটা হাই টেম্পারেচারে সূর্যের মধ্যে ঘটে থাকে, সূর্যতে তৈরি হয়, প্রতিনিয়ত হইতেছে। তো বুঝতেই পারতেছো কি হাই অ্যামাউন্ট অফ এনার্জি তৈরি হয়। এন্ড আরো একটা জায়গা, হ্যাঁ, তোমরা হয়তো হাইড্রোজেন বোমার নাম শুনছো। সো একটা জিনিস মাথায় রেখো, হাইড্রোজেন বোমা আর আমাদের এই পারমাণবিক বোমা কিন্তু সেম জিনিস না, ঠিক আছে? নর্মাল আমরা যেটাকে পারমাণবিক বোমা বলি এটা নিউক্লিয়ার ফিশন দিয়ে হয়, আর হাইড্রোজেন বোমা মানে দিস ইজ সামথিং এলস, পুরা দুনিয়া ধ্বংস করে দিবে। তো এটা বলতেছি, এটার মানে পাওয়ার অনেক বেশি। সো এটা দিয়ে যদি সামহাও আমরা হইলো গিয়ে ফিউশন থেকে যদি এনার্জি জেনারেট করতে পারি, তাইলে কিন্তু মানে আমাদের এনার্জির যে ক্রাইসিস চলতেছে এই যে ইলেকট্রিসিটি প্রোডাকশন নিয়ে, এইসব জিনিস অনেক ইজিলি লাঘব করে ফেলা যাবে। কিন্তু ওই যে সবকিছুতে একটা ট্রেড অফ আছে, এটাকে কন্ট্রোল করা অনেক ইজি। এই যে নিউট্রন গুলা আছে, এই নিউট্রন গুলার সংখ্যা যদি তুমি সামহাও কমায় ফেলতে পারো, বাড়ায় ফেলতে পারো, তাইলে এই রিঅ্যাকশন তুমি কন্ট্রোল করতে পারতেছো, কারণ পুরো জিনিসটা ইনিশিয়েট হইতেছে এই নিউট্রনটা দিয়ে। এই নিউট্রনটা এসে হিট করে, তারপরেই তো কাহিনী শুরু হয়। যেই কারণে এটাকে কন্ট্রোল করা অনেক ইজি, মানে কম্পারেটিভলি বলতেছি আর কি, মোটেও এত ইজি না। সো ফলে এটা আমরা আমাদের মানে অ্যাপ্লিকেশনে ইউজ করতে পারি। বাট এই নিউক্লিয়ার ফিউশন এটাকে এখনো কন্ট্রোল ওয়েতে করা আসলে আমাদের পক্ষে সম্ভব হয় নাই। এটা নিয়ে প্রচুর রিসার্চ চলতেছে। তো হয়তো আজকে থেকে আরো অনেক অনেক বছর পরে আমরা ফিশন থেকেই এনার্জি জেনারেট করতে শুরু করব, এবং এটা আমাদের ভবিষ্যতের যে এনার্জি ক্রাইসিস আছে তার মধ্যে একটা বিপ্লব নিয়ে আসবে আর কি। যাই হোক, তোমাদের মধ্যে থেকেই কেউ হয়তো এই জিনিস নিয়ে একদিন রিসার্চ করবা, এগুলা নিয়ে অনেক আহ বড় বড় পাবলিকেশন করে আমাদের মানে মানব জাতির কল্যাণে অ্যাকচুয়ালি বেশ বড় একটা ভূমিকা রাখবে আর কি। যাই হোক, চলো কথাবার্তা না বলে এই যা যা বললাম এগুলো একটু সাম আপ করে নেই। শুরুতে তাইলে বলতেছি ফিউশনের কথা। ফিউশন মানে কি? দুইটা হালকা নিউক্লিয়াস মিলিত হয়ে অপেক্ষাকৃত ভারী নিউক্লিয়াস গঠন করে। উদাহরণ কই হচ্ছে? সূর্যতে হইতেছে এবং হাইড্রোজেন বোমাতে হইতেছে। ফিশন মানে কি? ফিশনে বলছিলাম ভেঙে যাওয়া, ভারী পরমাণু ভেঙে গিয়ে একাধিক নিউক্লিয়াস তৈরি হয়। তাহলে দুইটা জিনিস দেখো, দুইটা হালকা নিউক্লিয়াস, তাই তো? দুইটা হালকা নিউক্লিয়াস মিলিত হয়ে অপেক্ষাকৃত ভারী নিউক্লিয়াস তৈরি হচ্ছে। তাহলে শব্দটা আমার মেইন পয়েন্টটা হলো এটা, এখানে মিলিত হয়। আর এটাতে বলতেছি ভারী পরমাণু ভেঙে, ভারী পরমাণু এই যে কিওয়ার্ড হলো ভেঙে, এখানে ভাঙতেছে, আর এখানের কিওয়ার্ড হলো মিলিত হচ্ছে, একাধিক নিউক্লিয়াস তৈরি হওয়া। আচ্ছা, আরেকটা ইনফরমেশন যেটা তোমাকে মুখস্থ রাখতে বলছিলাম, যে প্রত্যেকটা ইউরেনিয়ামের ফিশনে প্রায় 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি নির্গত হয়। আর ইউরেনিয়াম আমরা ইউজ করি ভারী, তো এটা ছোট ছোট কণায় ভাগ হয়ে গেলে সেটাকে বলতেছিল ফিশন। আর হাইড্রোজেন যখন বড় আস্তে আস্তে জোড়া লেগে লেগে বড় হয় সেটাকে বলতেছি ফিউশন। জাস্ট এক্সাম্পলের জন্য, এখানে তেমন কিছু নাই।
অঙ্কটা একটু দেখি। বাংলাদেশ uses 1.2 into 10 to the power 17 joule of electrical energy per year. তাহলে এই এত জুল এনার্জি পার ইয়ার ইউজ করে। if all this energy come from fission of uranium 235 at Rupur nuclear power plant, যেটা এখনো কাজ চলতেছে, which releases 200 মেগা ইলেকট্রন ভোল্ট পার ফিশন ইভেন্ট। তাইলে প্রত্যেকটা ইউরেনিয়াম থেকে 200 মেগা ইলেকট্রন ভোল্ট হয়। হাউ মেনি কিলোগ্রামস অফ ইউরেনিয়াম 235 would be used per year? 1 atomic mass is equal to এত কেজি, 1 ইলেকট্রন ভোল্ট সমান এত। সো এটা নিয়ে প্যারা নাই। আমরা যেটা বলতে চাচ্ছি যে তুমি চিন্তা করো, টোটাল এনার্জি লাগতেছে এত জুল, একটা থেকে পাইতেছো 200 মেগা ইলেকট্রন ভোল্ট, তাহলে কয়টা লাগবে? ঠান্ডা মাথায় চিন্তা করো তো, যে ইউরেনিয়াম 235 রিকোয়ার্ড, তাহলে কি করবা? টোটালটাকে একটা থেকে যা পাইতেছো সেটা দিয়ে ভাগ দিবা, তাই না? টোটাল আছে এত, লাগবে এত, একটা থেকে পাওয়া অতটুকু। তাহলে তুমি চিন্তা করো 1.2 10 to the power 17, 1.2 into 10 to the power 17, আর এখানে তো 200 মেগা ইলেকট্রন ভোল্ট, 200 ইন্টু এটা হয়ে যাবে 1.6 into 10 to the power -13। এতগুলা অ্যাটমস লাগবে, কারণ একটা অ্যাটম থেকে এনার্জি পায়। আর কেন -13 দিছি একটু মাথায় রেখো, যদি ইলেকট্রন ভোল্ট হয় 10 to the power -19 দেই আমরা, বাট মেগা ইলেকট্রন ভোল্ট, সো মেগা ইলেকট্রন ভোল্ট মানেই কিন্তু 1.6 ইন্টু ওই যে 10 to the power 6 একটা গুণ হয়ে যায় সাথে, এই যে 10 to the power -19 ইন্টু 10 to the power 6। সো আলটিমেটলি এই এতগুলা জিনিস একসাথে না দিয়ে আমরা জাস্ট -13 জুল দিয়ে দিই, দ্যাটস ইট। এটা মনে রাখতে পারলে ভালো তোমার জন্য, আমার অভ্যাস হয়ে গেছে আর কি। তো এখানে যা পাইলা এটাকে আমি এখন নিয়ে যাব কিসে বলো তো? এই যে 235 দিয়ে ডিভাইড করে দিলে তোমার, সরি, এতগুলা অ্যাটম তো, তাহলে এই অ্যাটমকে সামহাও এখন আমার মোলে নিয়ে যেতে হবে। সো এটাকে এখন আমি ভাগ দিয়ে দিব তোমার অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে। সো এত মোল, সো কত মোল হয় একটু দেখি, অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে যদি ডিভাইড করে দিই পুরো উপরেরটাকে, সো আসতেছে 1.2 ইন্টু 10 to the power 17 divided by 200 into 1.6 into 10 to the power -13 divided by 6.02 into 10 to the power 23, 6229। আমি একবারে লিখে দিই, যা আছে 6229.235 এত মোল হয়ে যাবে। তাহলে অ্যাটম থেকে মোলে কেমনে নিছি এটা একটু মনে রাখতে পারো। অ্যাটম থেকে মোল নিচি হইল ডিভাইড বাই অ্যাভোগাড্রো নাম্বার, ঠিক আছে? এটা একটু ছোট্ট করে কষ্ট করে মনে রেখে দিতে পারো আর কি, জীবনে কোথাও না কোথাও হয়তো কাজে দিবে। আচ্ছা ঠিক আছে, তাইলে এইটুক হয়ে গেলে এখান থেকে এখন তুমি জাস্ট কেজিতে নিয়ে যাও। একটা 1 মোল ইউরেনিয়ামের ভর কত কেজি? 0.235 কেজি। জাস্ট তাইলে এই আনসার যেটা পাইছো এটাকে গুণ করে দাও 0.235 দিয়ে, 1463.87, 1463.87 কিলোগ্রাম আসতেছে। তাইলে 1463.87 কিলোগ্রাম, তার সবচেয়ে কাছাকাছি আনসার এই যে এ নাম্বারটা 1463 কেজি। এটাকে তাইলে আমরা আনসার হিসেবে রেখে দিলাম, দ্যাটস মোর দ্যান এনাফ। ঠিক আছে, ওকে। পরেরটা, ইউরেনিয়াম 235 এর একটি ফিশন বিক্রিয়ায় 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি উৎপন্ন হয়, এর 2 গ্রাম হতে নির্গত শক্তির পরিমাণ কিলোওয়াট আওয়ারে নির্ণয় করো। প্রথমে একটু বাইর করে নাও 1 কিলোওয়াট আওয়ারে কত জুল এনার্জি। 1 কিলোওয়াট আওয়ার তার মানে হলো গিয়ে 1000 ওয়াট ইনটু 3600 সেকেন্ড, সো এত জুল। দ্যাট মিন্স 3.6 ইনটু 10 টু দি পাওয়ার কত হবে বলো তো? 6, রাইট? 3.6 ইনটু 10 টু দি পাওয়ার 6 জুল। এটা মনে রাখলেই চলে। এবার তুমি জাস্ট হিসাব করো যে টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু, তোমার 2 গ্রামের মধ্যে কতগুলা পরমাণু আছে সেটা চিন্তা করো। 2 গ্রামের মধ্যে পরমাণু আছে 2/235 ইন্টু 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এই এত সংখ্যক পরমাণু আছে, রাইট? এবং একটা থেকে পাচ্ছ তুমি 200 মেগা ইলেকট্রন ভোল্ট, সো দ্যাট মিন্স 200 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -13 এত জুল।
ক্লিয়ার? তাহলে এইখান থেকে কত জুল পাচ্ছ আগে বাইর করে ফেলো একটু। এটা হলো পরমাণুর সংখ্যা, আগেই বলে রাখতেছি। টোটাল নাম্বার অফ অ্যাটমস, এটাকে আমি বলতেছি টোটাল নাম্বার অফ অ্যাটমস, আর এটা হলো এনার্জি পার অ্যাটম। দিস ইজ এনার্জি পার অ্যাটম। সো এখান থেকে এখন তুমি জাস্ট ক্যালকুলেট করো 2/235 ইন্টু 6.02 ইন্টু 10⁻23, রাইট? আচ্ছা, তার সাথে গুণ করব কি বলতো? তার সাথে গুণ করে দিব ওই যে নাম্বারটা 200 ইন্টু 1.6 ইন্টু 10⁻13। ঠিক আছে, হয়ে গেল। আসতেছে তাইলে 1.63, সরি 1.6395 ইন্টু 10⁻11 জুল। জাস্ট এটাকে এখন ডিভাইড করে দাও তাইলে। 1.6395 10⁻11 ডিভাইডেড বাই এটা হয়ে যাবে 3.6 ইন্টু 10⁻6 এত কিলোওয়াট আওয়ার। ওকে, তাহলে ভাগ করি, ভাগ 3.6 ভাগ 10⁻6, 45541, 45541.37 কিলোওয়াট আওয়ার। দ্যাটস ইট। এই তাইলে আমার এনার্জি। এবং বুঝতেই পারতেছো মাত্র 2 গ্রাম ইউরেনিয়াম থেকে তুমি এই হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি পেয়ে যাচ্ছ। মানে এটা কতটা স্ট্রং হইতে পারে তাইলে মোটামুটি আইডিয়া করতে পারার কথা। আচ্ছা, এই অঙ্কটা, একটি পারমাণবিক চুল্লিতে এত নিউক্লিয়ার ফিশন প্রক্রিয়ায় তোমার সামথিং 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি উন্মুক্ত করে। ওই চুল্লিটির দক্ষতা 10% এবং এটির ক্ষমতা 1000 মেগাওয়াট। চুল্লিটি 10 বছর চালাতে কতটুকু ইউরেনিয়াম লাগবে? আচ্ছা, প্রথম কথা, এই জায়গায় একটা পারমাণবিক চুল্লির কথা বলতেছে যেটা হলো গিয়ে ফিশন প্রক্রিয়ায় এনার্জি প্রডিউস করে। ঠিক আছে, বলতেছে কি যে এই চুল্লিটার দক্ষতা হইলো গিয়ে তোমার 10% এবং ক্ষমতা 1000 মেগাওয়াট। এইখানেই এসে গ্যাঞ্জামটা। এই যে ক্ষমতা দিছে এটা তাইলে ইনপুট ক্ষমতা নাকি আউটপুট ক্ষমতা? আচ্ছা, তো আমি যদি তোমাকে সহজ ভাষায় বলি এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কি করতেছে, এটা একটা পাওয়ার প্ল্যান্টের চুল্লির কথা বলতেছে যেটা ইলেকট্রিক পাওয়ার জেনারেট করে। সো যদি ইলেকট্রিক পাওয়ার জেনারেট করেই এটা, তার মানে নরমালি আমরা যখন বলি, ধরো কিছুদিন পরে পরেই দেখো না বাংলাদেশে তো এখন প্রচুর হলো তোমার বিদ্যুৎ কেন্দ্র স্থাপন হইতেছে কয়লা ভিত্তিক, তারপর নিউক্লিয়ার, এইসব হইতেছে। সব জায়গায় আমরা বলি এত মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করছো। তোমার কি মনে হয় এই যে 2 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র, 10 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র বলতেছি আমরা, এটা কি তাইলে ইউরেনিয়াম কতটুকু ঢালতেছো এটা বলে, নাকি কতটুকু বিদ্যুৎ জেনারেট করতেছো এটা দিয়ে বলে? তোমার কি মনে হয়? অবশ্যই যতটুকু বিদ্যুৎ জেনারেট করতে পারে সেটার ক্যাপাসিটি দিয়ে বলে, জেনারেশন ক্যাপাসিটি বলে। সো এইখানে যে 1000 মেগাওয়াট দেওয়া আছে এটা অবশ্যই তাইলে, মানে আমি যদি নরমাল ইয়ে দিয়ে চিন্তা করি, জেনারেশন ক্যাপাসিটি হওয়া উচিত। এন্ড ইফ সো, আমি তার মানে বুঝতে পারতেছি যে এপাশে যে নিউক্লিয়ার এনার্জি প্রডিউস হচ্ছে, এপাশে নিউক্লিয়ার এনার্জি প্রডিউস হচ্ছে এবং এপাশে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে, মাঝখানেই কিন্তু লসটা আসে। এই জায়গায় এটা হয়ে যাচ্ছে 10%। ঠিক আছে, সো এটা যদি 10% হয়, তুমি এখন চিন্তা করো এটা হইলো 1000 মেগাওয়াট, তার মানে 10 কিউব ইন্টু 10⁻6 ওয়াট, সোজা হিসাবে বলতে পারি 1000 মেগাওয়াট। মেগাটা থাকলো 10⁻6 এ, আর 1000 মানে তো 10 কিউব, তার মানে একবারে লিখলে 10⁻9 ওয়াট। তাহলে সিম্পলি তুমি চিন্তা করো তো পি ইন কত হইতেছে, পি ইন তার মানে কি হবে, পি আউট বাই ইটা, তার মানে 10⁻9 ডিভাইডেড বাই 0.1, কারণ 10⁻−1 সোজা হিসাবে করলে এটা তাহলে হয়ে যাবে 10⁻10 ওয়াট। ক্লিয়ার? এইটুক যদি ক্লিয়ার হয়, এটা হলো তোমার ইনপুট যেটা আসতেছে কোত্থেকে, নিউক্লিয়ার এনার্জি থেকে, এই 10⁻10 ওয়াট। তুমি চিন্তা করো যে প্রতি সেকেন্ডে তোমার এত ওয়াট লাগতেছে, সহজ হিসাব।
প্রতি সেকেন্ডে তোমার এতটুকু লাগতেছে, তোমার লাগবে হলো 200 মেগা ইলেকট্রন ভোল্ট। তাইলে 10 বছরে টোটাল কতটুকু লাগবে শক্তি? 10 বছরে শক্তি কত লাগে সেটা একটু হিসাব করো। 10 বছরে শক্তি লাগতেছে, তাইলে প্রত্যেক সেকেন্ডে লাগে হলো 10 জুল। এরকম 86,400 সেকেন্ডে এক দিন, এরকম 365 দিনে এক বছর, এবং এরকম 10টা বছর। তাহলে টোটাল এত জুল অফ এনার্জি লাগতেছে তোমার। ঠান্ডা মাথায় যদি বলি 10 ইন্টু এই পার সেকেন্ডে লাগে 10 জুল নিউক্লিয়ার এনার্জি। এরকম 86,400 সেকেন্ডে হয় এক দিন, তারপর বলতেছি যে 365 দিনে হয় এক বছর, আর 10 বছর টোটাল। আচ্ছা, সো এটা যদি হয় এটার মান কত আসে একটু ক্যালকুলেট করে ফেলি চলো। 86,400 ইন্টু 365 ইন্টু 10 ইন্টু 10 তাহলে কত আসতেছে? 3.1536 ইন্টু 10 জুল। তাহলে এখন তুমি চিন্তা করো 10 বছরে এতটুকু এত জুল এনার্জি লাগবে, তাহলে টোটাল ইউরেনিয়াম কতটুকু লাগবে? 235 রিকোয়ার্ড, এটা তো একটু আগেই দেখছি। ভাগ দিয়ে দিব, তাইলে একবারে করি আমি, তাইলে সোজা চলে যাব মোলে। কেমনে যাব? 3.1536 10 এটা হয়ে গেল। এটাকে ভাগ দিব, একটা থেকে পাচ্ছ তুমি 200 মেগা ইলেকট্রন ভোল্ট, মুখস্থ ছিল। 200 ইন্টু 1.6 ইন্টু 10⁻13, তার সাথে 6 পয়েন্ট, এতগুলা হলে অ্যাটম নাম্বারটা পাইতা। আমি আরো ভাগ দিয়ে দিচ্ছি 6.02 ইন্টু 10⁻23 দিয়ে, তাইলে একবারে এটা মোলে চলে আসবে। কত মোল লাগে তাইলে দেখি চলো। সো আনসার ছিল কত জানি? আনসারটা 3.1536 ছিল। সো আনসার ডিভাইডেড বাই 200 ইন্টু 1.6 ইন্টু 10⁻19, সো 19 না 13, তার সাথে গুণ হবে 6.02 ইন্টু 10⁻23। আনসার আসতেছে 16। ওকে, এক সেকেন্ড। হ্যাঁ, সরি 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 একটু প্যাচ লাগাই ফেলছি, আমি আরেকবার করে ফেলি। 3.1536 ইন্টু 10⁻18, 1536 10⁻18, 200 ইন্টু 1.6 ইন্টু 10⁻13 ইন্টু 6.02 ইন্টু 10⁻23, আসতেছে 16,3704.31 বা 32 এত মোল। তাহলে তুমি এখান থেকে এখন কিলোগ্রামে নিয়ে যেতে পারো। এটাকে জাস্ট যদি মাল্টিপ্লাই করে দাও 0.235 দিয়ে, তাইলে 38,470.51 কিলোগ্রাম অফ ইউরেনিয়াম 235। এই হলো আমার টোটাল ইউরেনিয়াম কতটুকু রিকোয়ার্ড। আমি মোটামুটি এখান থেকে আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। আশা করি এই অঙ্ক তাহলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। এটা যদি বুঝে যাও তাহলে আমাদের আজকের লেকচার এখানে শেষ হয়ে যাচ্ছে। রেডিও অ্যাক্টিভিটির একটা দুর্দান্ত চমৎকার পার্ট বাকি থাকবে পরের লেকচারের জন্য। তো সেই লেকচারে সবার সাথে আবার দেখা হবে। যা পড়াইলাম সেইটুকু ভালো করে পড়ো, বাসায় একটু ভালো করে প্রিপারেশন নাও। ততক্ষণের জন্য খোদা হাফেজ।